কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখতে শুরু করেছেন। শুধু জানাবেন আমার কথাটা বুঝতে পারছেন কি না, সাউন্ড ঠিক আছে কি না, এইটুকু জানালেই হবে। সাউন্ড ঠিক আছে কি না অনুগ্রহ করে জানবেন। সাউন্ড কি ঠিক আছে যদি কাইন্ডলি জানান, খুব উপকার হয়, খুব উপকার হয়। আমি আজ সকালে লাইভ করেছিলাম, এখন আবার করছি, মাঝে মাঝেই করতে হবে। আমাদের সমস্ত মিডিয়া জিনিসটাকেই প্রায় কিনে নিয়েছে আমাদের, থ্যাংক ইউ সোনি, থ্যাংক ইউ, কিনে নিয়েছে আমাদের যে পার্টিটা আমাদের শাসন করছে তারা। ইমোজি, হাসির ইমোজি শুরু হয়ে গেছে, অর্থাৎ বুঝতে পারছি ঠিক ঠিক জায়গাতেই ঠিক জিনিস হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ সকলে। সকলে শুনুন, দেখুন, ধন্যবাদ, ধন্যবাদ অর্কজয়, ধন্যবাদ শুভব্রত, ধন্যবাদ। আজ সকালে আমি লাইভ করেছিলাম, এখন আবার লাইভ করছি, মাঝে মাঝেই লাইভ করব। একটু আগে চ্যানেল হিন্দুস্তান থেকে শ্রী দেবক বন্দ্যোপাধ্যায় আমার একটা সাক্ষাৎকার নিলেন। তিনি আমার অনেক দিনের পরিচিত, একজন ভালো সাংবাদিক। তিনি খুব খুব প্রত্যয়ের সঙ্গে বললেন যে সব ঠিকই হয়ে গেছে, যে ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগেছিল। মিডিয়া নাকি বলছে, কোন মিডিয়া? মানে সকলে নাকি মোটামুটি ঠিকই করে ফেলেছেন, যেটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগেছিল, যার ফলে মানে ওটা একটা ল্যাম্পপোস্টের সঙ্গে এতদিন ধাক্কা লাগতো, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। মানে ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে আমির খান সাহেব মারা গিয়েছিলেন, মাথায় চোট লেগেছিল, ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগেছিল, দরজাটা খুলে যায়, সেই ধাক্কায় ছিটকে বেরিয়ে যান 1974 সালে, 1974 না 1975 সালে ওনার সঙ্গে সঙ্গে মারা যান উনি। এবারেও নাকি একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে, মানে খুব ধাক্কা লেগেছে এটা ল্যাম্পপোস্টের সঙ্গে, ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধাক্কা লাগে। মানে ল্যাম্পপোস্ট, গাড়ি, মমতার পা, অর্থাৎ একটা অদ্ভুত ত্রিভুজ, মিডিয়া বর্ণিত ত্রিভুজ একটা, ল্যাম্পপোস্ট, গাড়ির দরজা, মমতার পা, অথবা ঘুরিয়ে। তা আমায় দেবক বললেন, তা আমি কি করব, তাই তাই হবে, এরা সব তরুণ সাংবাদিক, আমি বুড়ো মানুষ। তা আমার এক বান্ধবী আমাকে এটি ক্লিপ পাঠালেন, আমি তাকে বললেন যে ক্লিপটা তুমি দেখো তো একটু। আমি ভালো বুঝতে পারলাম না, আমার চোখ ভালো না, আমি ভালো বুঝতে পারলাম না। তুমি কয়েকবার ওটাকে রিপিট করে তুমি আমার কাছে কাইন্ডলি পাঠাও, আমি ওটা তাহলে শেয়ার করব, এবং এই বিষয়টাকে একটু অ্যাড্রেস করা দরকার। হ্যাঁ, ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগলে গাড়িও আস্ত থাকার কথা না, অন্তত কোথাও এটা ট্যাম হয়ে যাবে, ঠিকই মনীষা, কিন্তু লেগেছে, ওটা নাকি ঠিক হয়ে গেছে। আমার যা দেবক যেভাবে যে কনফিডেন্সের সঙ্গে বললেন, বুঝলাম যে ওটা, ওর নাম হচ্ছে চ্যানেল হিন্দুস্তান, চ্যানেল হিন্দুস্তান, চ্যানেল হিন্দুস্তান, হোটেল হিন্দুস্তান টাইপ। কথা হচ্ছে যে সাংবাদিকতা কাকে বলে, কী এবং কয় প্রকার, আমারও কিঞ্চিৎ জানা আছে। এখন যারা সাংবাদিকতা করছেন ভারতে, তারা যখন অনেকেই মায়ের দুধ খেতেন বা বোতল থেকে বোতল দুধও খেতেন, তখন থেকে আমি সাংবাদিকতা করছি সারা পৃথিবীতে, আমার একটু জানা আছে ব্যাপারটা। এখন সব ঠিক করে ফেলেছেন যে ল্যাম্পপোস্টে লেগেছে, ল্যাম্পপোস্ট, গাড়ির দরজা, মমতার পা, হিল ফ্র্যাকচার, কাজেই কোনো চিন্তা নেই, ল্যাম্পপোস্ট লেগেছে, তাই না? তা অনেক বছর আগে সিপিএমের একজন খুব ভালো মানুষ ছিলেন, ঋষিতুল্য, এটা কথা করতে ঋষিতুল্য কথাটা ব্যবহার করতেন। যেমন একজন ঋষিতুল্য সিপিএম কাকে যেন পুড়িয়ে মেরেছিলেন সিঙ্গুরে, ঋষিতুল্য তিনি না। এখন আর এক ঋষিতুল্য, তিনি হাজরার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঠি দিয়ে মারছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় পর পর চোট লাগে, বড় ধরনের চোট, উনি মারা যেতেন। একজন পুলিশ অফিসার একটা পিস্তল বার করে তাক করাতে সেই ঋষিতুল্য
কমিউনিস্ট, লাল উল্কিতে পরস্পরকে চেনা, সিপিএম, তিনি আর সুবিধা করতে পারেননি। মমতা প্রাণে বেঁচে যান। হ্যাঁ, অদ্ভুত সব মিডিয়া এখন নেই। মিডিয়া কালকে থেকে বিতান, আমি জানি না আমাদের বিতান কিনা, একসময় যিনি আমার কাছে গান শিখতেন, অদ্ভুত যুক্তি খাড়া করবে আরও। কাল থেকে অদ্ভুত যুক্তিতে দেখবে যে আমি নেই, হঠাৎ আমারই মতো দেখতে একটা লোক হয়তো এসে গেছে, সে আমারই মতো দেখতে, এমনকি আমার মতো একই দেখতে, আমার মতো ডাক্তার, আমার মতো নাক, আমার সব কিছু আমার মতো। এবং শুধু তিনি আমি না, আপনাদের অনুমতি নিয়ে আমি একটু মাঝে মাঝে চায় চুমুক দিচ্ছি। আমার মনে হচ্ছে ওরা ডেসপারেট, ওরা মরিয়া হয়ে গেছে এখন। এখন যেটা করতে পারে ওরা, সেটা হলো যে ওরা অ্যারেস্ট করতে পারে। এই যে ক্লিপটা দিলাম, এটাকে ওরা আটকে দিতে পারে, ওরা অ্যারেস্ট করবে, ওরা নানান লোক অ্যারেস্ট করবে। একটাই কেবল ওদের প্রবলেম আছে, প্রবলেমটা হলো, এবং সেইখানটাতেই আমরা ওদের ধরবো, যে ওদের আমরা কোনো রকম উস্কানিমূলক কথা না। আমার তৃণমূলের বন্ধুদের আমি আবার বলছি, তাদের উদ্দেশ্যে, তারা একেবারেই শান্ত থাকুন। মহাত্মা গান্ধী একবার এক ব্রিটিশ ভাইসরয়কে একটা চিঠি দিয়েছিলেন এবং বলেছিলেন, দেখুন, আমরা অসহযোগিতা করছি, অসহযোগ আন্দোলন করছি, মানে এই নয় যে আমরা ভীতু বা আমরা কিছু পারবো না। আমার দেশের লোক যদি চায়, আপনাদের গুঁড়ো করে দেবে। হ্যাঁ, জাস্ট একটা রাইট উইং প্রোপাগান্ডা ওয়েবসাইট। এটাই তো মিডিয়া এখন। এভরি, মানে আমি যেদিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি একটা দক্ষিণপন্থী একটা প্রোপাগান্ডা ওয়েবসাইট। ভালো, বেশ করে খাচ্ছি, মন্দ না। তা খুব সুনিপুণভাবে ওরা আমাদের ইয়ে করবে। হ্যাঁ, এক মিনিট, সকলে শান্ত থাকবেন। মহাত্মা গান্ধীর এই কথাটা আমি একটা চিঠিতে পড়েছিলাম। উনি বলছেন যে আমার দেশের মানুষ যদি চায়, দে ক্যান রিডিউস ইউ টু পাউডার। আমাদের দেশের লোক যদি চায়, আপনাদের জাস্ট পাউডার করে দিতে পারে, কিন্তু সেটা চায় না। আমাদের দেশের লোক চায় আপনারাও বেঁচে থাকুন। আমাদের অসহযোগিতাকে আপনারা আমাদের দুর্বলতা ভাববেন না। তেমনি তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, আপনারা শান্ত থাকুন, সেটা দুর্বলতার লক্ষণ নয়। ওদের যা ইচ্ছে তাই করতে দিন। ওরা যত করবে, সিপিএম, বিজেপি, কংগ্রেস যত করবে, যত বাড়াবাড়ি করবে, তত ওরা মরবে। ঠিক এইভাবে 2009 সালের থেকে অনেক আগের থেকেই ওরা করেছে। ওরা কত রকমভাবে যে খুঁচিয়েছে আপনারা ভাবতে পারবেন না। নানা রকমভাবে আমি ওদের মোক্ষম চিনি। আমি তো, এর নাম ছিল সেই অশোক মিত্র সাহেবের ভোটে আমি তো হেঁটেছিলাম সিপিএমের মিছিলে। আমি তখন ভবানীপুরে থাকতাম। তা আমার এসে বললো একটু হাঁটতে হবে, তো গেলাম। তো সেইখানে আমার বিভাস চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো, অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো, বিখ্যাত সব নাট্য ব্যক্তিত্ব। আমরা সব, আরেকজন কী ছিলেন যেন, এরকম বেশ বিখ্যাত সব লোক, শিল্পী, সাহিত্যিক সব হাঁটছিলেন। আমিও হাঁটলুম। আমায় কেউ চিনতেন না, আমিও কাউকে চিনতাম না। এরকম হাঁটাহাঁটি করেছি আমি। আমাদের একজন বন্ধু, তারা আমায় বললেন যে একটু বাইরে একটু গান গেয়ে দেখুন না, আমাদের মিটিং থেকেই দেখুন না একটু গান গেয়ে। আমি গাইলাম, লোকটুক দাঁড়িয়ে গেল। পরে আমাকে সিপিএমের কিছু লোক বলেছিল, আপনি আমাদের ব্যবহার করেছেন। সিপিএমকে চুমু যে খাবো, এই চুমুই কেউ আপত্তি করে। আমার বড় ইচ্ছে করে সিপিএমকে চুমু খেতে, কিন্তু কিছুতেই চুমু মুখ দিয়ে বেরোবো, কুটু সিপিএম, মাকু বাবু কুটু উনি। আমি যখন আমেরিকায় চাকরি করতাম,
ওয়াশিংটন ডিসিতে আমি চাকরি করতাম, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগান, মার্কিন যুক্তরাষ্ট্রের। তার বহু শত্রু ছিলেন, মিত্রও কম ছিলেন না, শত্রু যথেষ্ট। আমার তাকে একটুও ভালো লাগতো না, তার বিরুদ্ধে এমনকি প্রতিবাদ বিক্ষোভও করেছি। কিন্তু তার উপর তিনি একবার আহত হন, একটা গুলি চালিয়ে দেয় একজন কেউ। তা সে গুলি আবার চালিয়েছিলেন তিনি গুলি চালিয়েছিলেন একজন অভিনেত্রীকে ইমপ্রেস করার জন্য। তা গুলি চালিয়ে দেন, তা বেচারি এমন কিছু বড় আঘাত হয়নি, কিন্তু আঘাত তো লাগলো তো গুলিটা। তখন উনি ওকে তো তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেগুলো সব ভিডিওতে টেলিভিশনে দেখাচ্ছিল। আশ্চর্য, যে মুহূর্তে উনি আহত হলেন, আমার বিরোধীরা কিন্তু শান্ত হয়ে গেলেন, চুপ করে গেলেন। আমাদের অফিসেই ওর অনেক বিরোধী ছিলেন, অনেক প্রডিউসার ছিলেন আমেরিকান, না মানে তারা আমেরিকান, কেউ শ্বেতাঙ্গ আমেরিকান, কেউ অশ্বেতাঙ্গ আমেরিকান। তারা কিন্তু আমি তাদের জিজ্ঞেস করবো না যে না না না, আমাদের রাষ্ট্রপতি উনি আহত, আমাদের চুপ করে থাকতে হবে। আমেরিকা সম্পর্কে আমরা অনেক গালাগাল দিই, অনেক লোক আমেরিকায় থাকে, সারা জীবন থাকছে, তারা কি খবর দেন তাদের দেশের পরিবারবর্গকে, তাদের বন্ধুবান্ধবদের ভগবান জানে। এরকম ধরনের খবর তারা দেন না। রোনাল্ড রেগানকে আমরা ভিডিওতে দেখাচ্ছি, ওকে যখন ওই খাটটায় করে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারের দিকে, এবারে তার গুলিটা বের করা হবে, তারই মধ্যে যে ডাক্তার পাশাপাশি হাঁটছেন, তার দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় রাষ্ট্রপতি বললেন, আপনি ডেমোক্র্যাট না রিপাবলিকান? রোনাল্ড রেগান ছিলেন রিপাবলিকান, আর ডেমোক্র্যাট কোনো শত্রু। যে বললেন, আপনি ডাক্তারবাবু ডেমোক্র্যাট না রিপাবলিকান? ওরই মধ্যে এই পরিহাসটা উনি করলেন। কয়েকদিন আমেরিকাতে কেউ কিন্তু ওর বিরুদ্ধে কথা বলেনি, অথচ এই রোনাল্ড রেগান প্রত্যেক সপ্তাহে যে বাণীগুলো দিতেন অনেক সময়, সেইটা নিয়ে কিছু কলাম বেরোতো। একটা ছিল দেয়ার হি গোজ অ্যাগেন, এই আবার হলো, এ হলো তার বাংলা করলে দাঁড়ায়। এই যে আবার দিলেন তিনি একটা। তা উনি আহত হবার পর, গুলি খাবার পর, জখম হবার পর কিন্তু ওই কলামটা বেরোয়নি কিছুদিন। আমাদের বিরোধীরা এমন, সিপিআইএম, যাদের আরাধ্য স্টালিন বৃদ্ধ লিওন ট্রটস্কিকে একটা লোক পাঠিয়ে খুন করিয়েছিলেন পিক্যাক্স দিয়ে। লিওন ট্রটস্কিকে, যিনি কিনা মিলিটারি কমিশনার ছিলেন, যার নেতৃত্বে উইন্টার প্যালেস দখল করা হয়েছিল, স্টালিন না, লিওন ট্রটস্কি। তিনি স্টালিনের বিরোধী ছিলেন, তাই তিনি পালিয়ে গেলেন দেশ ছেড়ে। একটা যুবককে পাঠানো হলো, তার মাথায় পিক্যাক্স মেরে মেরে খুন করেছিল। একটা ফিল্মও আছে এটার উপর, মানে সেটা অবশ্য অভিনয় করা ফিল্ম। তা এই হলো ট্র্যাডিশন। আমার মনে হয় সিপিআইএম দলের বেশ ভালোই লাগে সব ভাবতে, অনেক কিছু ভাবেন ওরা। সিপিআইএম দল বড় মিষ্টি দল। এই যেমন ধরুন, আমি যখন একটু নাম করে গেলাম, যখন লোকে বুঝতে পারছে একে এখন আর আটকানো যাবে না, সিপিআইএম দলের একজন আমাকে বললেন, তিনি এখনও আমার বন্ধু, অনেকদিন দেখা হয়নি, দুবার তিনি এমপি হয়েছেন, যদিও রাজ্যসভার বোধ হয়, ভোটে দাঁড়াননি। তিনি ঠিক করে ফেললেন যে তিনি আমায় ভাড়া করবেন। বললেন, আপনার তো বেশ ভালোই লাগছে, আমরা বছরে 365 দিনে 365টা হয়তো অনুষ্ঠান করি, তা আপনি কটা করতে চান? আশ্চর্য ব্যাপার। কেন যে আমি কটা অনুষ্ঠান করতে চাই, মানে আমার লোকে যেরকম ভাড়া করবে? না 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 না, মানে আমরাই আপনাকে পছন্দ করছি, তাই নাকি? মানে আপনি পার অনুষ্ঠান 5,000 টাকা নিন, ওরাই ঠিক করে দিচ্ছেন, সিপিআইএম। ভালো করে জেনে রাখুন, যদি আপনাদের মধ্যে কেউ সিপিআইএমের সমর্থক থাকে, তারাও শুনুন। একটু আপনি 5,000 নিন পার অনুষ্ঠান। আচ্ছা, আপনি কটা করবেন বলুন? আপনি মাসে 10টা করুন। উনিই বলে যাচ্ছেন। সেই দুবার
সিপিএমের এমপি, তাহলে বছরে 120টা হলো। কেউ ভালো অঙ্কে, ওরা সিপিএম অঙ্কে খুব ভালো, কিন্তু পাটিগণিতের অঙ্কে আমি আবার ওইটাই দিই কাঁচা। তাহলে 5,000 করে, তাহলে মাসে আপনার 50,000 রোজগার হচ্ছে। এটা উনি আমায় বলছেন 92 সালে। 50,000 আপনার হলো আয়, বন্ধ না বলুন? না, এটা একটু বেশি হয় না? তো ওরা খুব ভালো আমায় কাটলেট খাওয়াচ্ছিলেন আর মাটির ভাঁড়ের চা, দুটোই খুব উত্তম। এই বৈঠকটা হচ্ছিল এসএফআই এর দপ্তরে। এবারে আমি খালি বলছি, আচ্ছা কাটলেটটা কোত্থেকে আনছেন বলুন তো, আমার বলবেন, আমি তাহলে যাওয়ার পথে আমি 2-4টি নিয়ে যাই, বাড়ির জন্য নিয়ে যাই, বাড়িতে খাবে সবাই। কিছুতেই সেটা বলছে না। ওর মধ্যেও খুঁজে একটা মন্ত্রগুপ্তি আছে বোধ হয়, একটা মার্কসিস্ট সিক্রেসি। তো এবার ওরা ঠিক করে ফেললেন আমি 10টা অনুষ্ঠান করব মাসে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি 5,000 টাকা পাবো। সিপিএম। আমি যখন একটু নাম করে গেলাম, আমাকে সব লাল পার্টি, যদিও সিপিআই নন্দদা বা মঞ্জুদা কখনো আমায় ওরা ব্যবহার করেননি, আর আরএসপি ক্ষিতিদা ওরা কখনো করেননি, কিন্তু সিপিএম এবং নকশালপন্থীদের মধ্যে কেউ কেউ ভালোই ব্যবহার করেছেন, ভালো করেছেন, মন্দ না। আমার লিবারেশন দলকে তখনও ভালো লাগতো, এখনও বেশ লাগে। ওদের হয়ে আমি চ্যারিটি অনুষ্ঠান করে দিয়েছি, আমার বন্ধুবান্ধব ছিলেন। তারপর অবশ্য আর আমাদের মধ্যে অতটা যোগাযোগ নেই। পরে অবশ্য দেখেছি ওদের কেউ কেউ আমাকে মমতার দালাল বলেন, ভালোই লাগে শুনতে। যারা বলেন তাদের এইখানে গাল টিপলে বোধহয় বাঁ কান, এই কান দিয়ে দুধ বেরোবে। আমি ঠিক জানি না কিরম, তারা কিরম মার্কসিস্ট ঠিক জানি না, মার্কসিস্ট লেনিনিস্ট, এবং তাদের জানার কথা না, কারণ তাদের কোথাও বলা হয় না যে এই লোকটা তাদের পার্টির হয়ে বার দুয়েক টাকা তুলে দিয়েছে গানকে, 1 পয়সাও নেয়নি। তো সেই সময় যিনি আমার স্ত্রী ছিলেন, তিনি জার্মান ছিলেন, তিনি আমার বলছেন, ডু বিটস নেজেল, তুই একটা গাধা। এখন কেন বলে, তুই 3 ঘন্টা পরিশ্রম করবি, পয়সাও দিবি না, তার চেয়ে আমাদের সংসার থেকে 1,000 টাকা দিয়ে দে না, তাহলেই তো হয়। না, তা না, আমিও তো লাল, তোরে বুঝি কই নাই, আমিও বান্ধবী। সে মনীষ ঘটকের কবিতাটার মতো, তোরে বুঝি কই নাই, আমিও লাল। এখন দেখুন, এখন লালে গেরুয়াতে মিলে, ওদিকে সবুজে মিলে, এখন একটা ব্যাপার তৈরি হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, যে করে হোক খোঁচা 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 খোঁচা, ধাক্কা দে, দিতে থাক, যাতে হিন্দুত্ববাদ কায়েম হয়। যে করে হোক যাতে হিন্দুত্ববাদ থাকে। মাননীয় বন্ধুরা, শান্ত থাকুন সকলে। আমার তৃণমূলের বন্ধুরা, শান্ত থাকুন সকলে। আমি তৃণমূল, আমি কোনোদিন এভাবে বলিনি। আজ মমতা আক্রান্ত হবার পর, মমতার হাসপাতালের ছবি দেখে আমি বলছি আমি তৃণমূল। আমার কোনো সদস্য পদ নেই, আমি কোনো সেই অর্থে কোনো আনুষ্ঠানিকভাবে ওদের সভ্য নই, আমার কোনো পজিশন নেই, আমার কোনো অবস্থান নেই, কিন্তু আমার অবস্থানে আমি তৃণমূল। আমি রাস্তায় থাকবো আপনাদের সঙ্গে, আমি স্থানীয় পর্যায়ে যা করার সব করব। দল যা বলবেন সেটা তারা বলবেন, তাদের কথা মতো চলব। আজকের খুব ভাল লাগলো, আমার পুরনো একজন কমরেড তৃণমূলের নবীন সিং, আজ তার 42 বছর বয়স হয়েছে। আশ্চর্য, কি মার খেয়েছিলেন তিনি সিপিএমের হাতে, কি মার খেয়েছিলেন তিনি সিপিএমের হাতে। তিনি বললেন, আমি তো কিচ্ছু পাইনি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি দাদা, আমার 42 বছর বয়স হলো, আমায় ডেকে নেবেন শুধু। এরা খুব সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমায় শুধু ডেকে নেবেন দাদা, আমি আছি। আমার ডান হাত ছিলেন যারা, তাদের সঙ্গে আমি যোগাযোগ করছি গতকাল থেকে। বাপি প্রধান, হীরের টুকরো ছেলে, অসামান্য একজন মানুষ, অসামান্য,
কর্মী এবং অসামান্য সৈনিক, মমতার সৈনিক আমি যেমন। আমরা সংগঠিত হচ্ছি, দল বাঁধছি, নিশ্চিন্ত থাকুন। আমার শুধু একান্ত অনুরোধ, হাত জোড় করে বলছি, তৃণমূলের বন্ধুরা শান্ত থাকুন। আমাদের নেত্রী জানেন কি করতে হবে, শান্ত থাকুন। কখনো নিজের থেকে দুম করে কিছু করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, সকলে শান্ত থাকুন। পলিটিক্যাল সমাধান চাই, মিলিটারি না। না, মাথা গরম করবেন না। আমরা যখনই মাথা গরম করব ওরা পয়েন্ট পাবে, ওদের মাথা গরম করতে দিন। যত আমরা শান্ত থাকব তত ওরা মাথা গরম করবে, এটা নিয়ম। মনে আছে 2009 যারা ছিলেন আমার সঙ্গে, টুকাই তোমার মনে আছে, বাপি নিশ্চয়ই মনে আছে, অরুণের নিশ্চয়ই মনে আছে, সকলের মনে আছে, নিশ্চয়ই মনে আছে কি অপমান আমায় করতো ওরা। হ্যাঁ, কবির সুমনের HIV টেস্ট হোক থেকে আরম্ভ করে কি না করতো, কিন্তু আমরা তৃণমূলরা কিচ্ছু বলিনি, ওদের কিচ্ছু বলিনি। শফি সাহেব কি বলেছিলেন, আসল মুসলমান আর নকল মুসলমান এই বলে প্রচার করছিলেন, মনে আছে? আমি হলাম নকল মুসলমান, কারণ আমি কনভার্টেড, আর শফি সাহেব ছিলেন মুসলমান ঘরে জন্মানো, ওই জন্য আসল মুসলমান, তাই না? শফি সাহেব ছিলেন আসল, কেন? উনি তো মুসলমান ঘরে জন্মেছিলেন। আমি কবির সুমন, আমি কনভার্টেড মুসলমান, অতএব আমি নকল। ও জমানত জব্দ হয়ে গিয়েছিল ধর্ম দিয়ে। ওই যে CPM যে ব্রিগেডে যাকে তুলেছিলেন তিনি একজন বেচারা, তিনি জানেনও না, তিনি কোনো একটা কোথাও একটা গিয়ে এটা কিছু ধর্মীয় জায়গায় অপারেট করেন, বেচারি জানেন না, যে দেশটাকেও জানেন না, জায়গাটাকেও জানেন না। সাবাস শঙ্কর সন্তকদার, সাবাস, মমতার সৈনিক হওয়া দরকার, আমরা সবাই মমতার সৈনিক। ওই বেচারি লোকটি জানেও না। উনি বলছেন ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে, মানে কি না বলছেন, যে কটা কথা উনি আক্রমণাত্মক ভঙ্গিতে বলছেন, প্রত্যেকটা ইসলাম ধর্মের বিরুদ্ধে, প্রত্যেকটা। উনি এছাড়াও সব বলেছেন যা যা সেগুলো শোনা যায়, যে উনি নাকি কবে জিতে গেলে গাছে বেঁধে পেটাবেন। কি চমৎকার, আলহামদুলিল্লাহ, হায় 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 হায়, কি চমৎকার। এর সঙ্গে ইসলাম ধর্মের কোনো মিল নেই। ওর জন্য এদিকেই ভালোই হলো, যেসব মুসলমানরা একটু দনমনো করছিলেন তারা আর ওই দিকে যাবেন না। উনি মস্ত উপকার করে দিলেন। CPM-এর হিন্দু ভোটাররা আর CPM-কে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেবে। আর CPM-এর যে মুসলমান ভোটার ছিলেন, ওই ভদ্রলোকের ওই মহান অবতারের ভাবভঙ্গি এবং চিলাইয়া গান এসব দেখে আর শুনে ওরা কী করবেন আমি ঠিক জানি না, তবে মনে হয় না CPM-কে ভোট দেবে। উনি আবার উনি আবার সেকুলার। আমাদের যে সেকুলার দল হলো CPM, কীরকম? আমি পাল্টেছি নাম, ওদের তাতে আপত্তি। আমি তো লেনিনের নাম ভজঘট বর্মন করে দিইনি, মহামতি লেনিনের নাম। আমি তো কার্ল মার্ক্সকে কেলোর কীর্তি এই নামে ভূষিত করিনি। আমার নাম সুমন চট্টোপাধ্যায় ছিল, আমি আইনত কবির সুমন করেছি। আমি তো এঙ্গেলসের নাম ইঙ্গবঙ্গ কলিঙ্গ করে দিইনি, তাই না? কিন্তু দেখুন ওদের অভিমান, ওরা সমানে না 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 তুমি না। আমেরিকায় গিয়ে আমি একটা 1 টাকা দিয়ে একটা পুরনো বই কিনেছিলাম, সেটা ছিল হোয়াইট ইজ, হয়তো কেউ কেউ আপনারা জানেন, কারণ আমি গল্প করে বহুবার বলেছি। শ্বেতাঙ্গ কি, শ্বেতাঙ্গ কি? হোয়াইট ইজ, শ্বেতাঙ্গ হলো 12-13 বছরের আমেরিকান কিশোর কিশোরীরা, তারা মত দিয়েছেন শ্বেতাঙ্গ বলতে তারা কী বোঝান। এক শ্বেতাঙ্গ আমেরিকান, তিনি লিখেছিলেন, তার 12 বছর বয়স, একটি ছেলে লিখেছিলেন, হোয়াইট ইজ ড্রপিং দ্য A-bomb on Japan and not on Germany. শ্বেতাঙ্গ মানে
অ্যাটম বমটা জাপানের ওপর ফেলা, জার্মানির উপর না। 12 বছর মাত্র বয়স। আমি আমাদের সিলভার স্প্রিং পাড়ার এই 7-Eleven স্টোর থেকে $1 দিয়ে কিনেছিলাম। আরেকটি মেয়ে, তার 13 বছর বয়স, তিনিও কিন্তু শ্বেতাঙ্গ। ওখানে লেখা ছিল হোয়াইট ব্ল্যাক আফ্রিকান। উনি বলেছিলেন শ্বেতাঙ্গ মানে হোয়াইট ইজ টু কিপ কলিং মোহাম্মদ আলী কেসিয়াস ক্লে। তিনি লিখেছিলেন শ্বেতাঙ্গ মানে মোহাম্মদ আলীকে সমানে কেসিয়াস ক্লে বলে যাওয়া। বাংলাদেশের আবার মোহাম্মদ আলী বোধহয় একজন নাগরিকত্ব দেওয়া হয়েছিল। বাংলাদেশে অনেক লোক, কি আশ্চর্য, তারা কিন্তু অনেকটা সেইটাই করেন। তারা কিন্তু মোহাম্মদ আলী বলেন, কেসিয়াস ক্লে বলেন না, কিন্তু আমাকে আমার পুরনো নামে ডাকেন। কে বাত হয়। এটি সিপিএম হলো সেই শ্বেতাঙ্গ যারা মোহাম্মদ আলীকে এখনো কেসিয়াস ক্লে বলে যাচ্ছেন। আমি তৃণমূলের বা কংগ্রেসের একজনকেও দেখিনি যারা আমাকে আমার পুরনো নামে ডাকেন। কিন্তু লালেরা, উফ, লালেরা লালেলা, ওরে বাবা। বন্ধুরা, আর না, যা বলার বললাম। আর এইটা দেখছি যে ল্যাম্প পোস্টে না, আপনারা এই যে একটা, আমি আমার ফেসবুক পেজে এটা পোস্ট করেছি, ওখানে কোথায় ল্যাম্প পোস্ট বুঝতে পারছি না। ল্যাম্প পোস্টটা আমি আমার এই বন্ধু দেবককে বললাম, বাবা ল্যাম্প পোস্টটা কোথায় একটু দেখো না গো, একটু দেখলে হয়তো মানে ল্যাম্প পোস্টটা কোথাও একটা আছে নিশ্চয়ই। ছোটোবেলায় কিছু ছবিতে দেখেছিলাম, চার্লি চ্যাপলিন ছবিতে চার্লি চ্যাপলিন যাচ্ছেন, একটা মানুষের সঙ্গে ধাক্কা লাগলে উনি টুপি খুলে ক্ষমা চাইলেন। ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লাগলো, উনিও টুপি খুলে ক্ষমা চাইলেন। আমার বড্ড বেশি চার্লি চ্যাপলিনের ছবি দেখে বলেছেন সিপিএম আর বিজেপির লোকেরা, মানে নেতারা, মানে তাদের সব সাংবাদিকরা, যেখানে সেখানে ল্যাম্প পোস্ট দেখছেন। ভালো, তাহলে ল্যাম্পেও থাকুন, পোস্টেও থাকুন। আমাদের নেত্রী মমতা শিগগিরই সুস্থ হয়ে যাবেন। তার বিরোধীরা গোহারান হারবেন, কোনো আশা নেই। এইভাবে যারা এগোন তারা পারেন না কোনোদিন। একটা ভালো পয়েন্ট একটু দেবার চান্সেলও পারলাম না। কিছুক্ষণের জন্য যদি চুপ করে যেতেন, চটি পিসি করাটা যদি বন্ধ করতেন সিপিএম। আমি সিপিএমকে যত রূপে দেখেছি, এবার আমি যদি ওইরকম চ্যাংড়া নামে ডাকতে শুরু করি, কোথায় লুকোবেন জিনিসটা? একটা কথা বলা দরকার এই ধর্মের ব্যাপারে। ওই ভদ্রলোক দেবকবাবু আমি বলছিলেন, আমি নাকি সিলেক্টিভ কমিউনালিজম, এটা বুঝতে পারিনি। পরে বুঝলাম যে মুসলমানদের বিরুদ্ধে কিছু বলি না, তো মুসলমানদের কিন্তু কী বলবো, এর দেশে তো সংখ্যা গুরু তো হলো হিন্দুগুলো, তাই না? আমি তো হিন্দু পরিবারেই জন্মেছি রে বাবা। ছোটোবেলার থেকে আমার বাবা জ্যাঠা কাউকে দেখলাম না, কোনো হিন্দুকে, যিনি মুসলমানকে নেড়ে বা মশলা বলেন না। বেশিরভাগটা থেকে ওই ভাষায় কথা বলে। বাঙালি মুসলমানকে তো বাঙালিই বলে না পশ্চিমবঙ্গের হিন্দুরা, নাকি? এটাও কি আমি মুসলমান হিসেবে বললাম? এবারে আমি হিন্দুত্ববাদের বিরুদ্ধে গান লিখলে সেটা হলো না। একটা গান লিখেছিলাম এবং গেয়েছিলাম, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। ও বাবা, আমি যখন কবির সুমন নাম নিলাম, হাজার চিঠি আসা শুরু হলো বিভিন্ন পত্রিকায়, এই তো উনি এই কথা বলেছিলেন, এখন তো উনি মুসলমান। ও তা যখন বলেছিলাম তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায় বর্ণশ্রেষ্ঠ সবার ওপরে। আমি একজনকে বলতে শুনেছি, এই শোনো এত লম্বা চড়া কথা বলো না, আমার সঙ্গে কথা বলতে গেলে 3 তলার তলায় দাঁড়িয়ে কথা বলতে হবে, কেমন? আমি ওপরে থাকবো, কারণ আমি চট্টোপাধ্যায়। একজনকে বলতে শুনেছি, খুব লম্বা চড়া কথা বলছে, এই একদম কথা বলবে না, অত ধর্ম করছো তো, ধর্ম হিন্দু ধর্ম তো, তাহলে তাই যদি হয় মানো তো, মানছো, তাহলে আমি 5 তলার ওপরে বারান্দায় দাঁড়িয়ে থাকবো, তুমি 5 তলার তলায় দাঁড়িয়ে এভাবে জি হুজুর করবে, কেমন? আমি যখন সুমন চট্টোপাধ্যায় ছিলাম তখন কিন্তু কারোর মনে হয়নি, কেউ বলেনি শোন বাবু
মানে আপনার ওই চট্টোপাধ্যায় ব্রাহ্মণ্যবাদের এই ফ্ল্যাগটা ওটা ছেড়ে দিন। আপনি সমান পেচ্ছাপ, সমান গু, সমান কিছু একটা হয়ে যান, সমান গু হয়ে যান। আইনত ওরকমই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মতো না। মানে শ্রীজাত এমনি পরের এমনি শ্রীজাত, পরে যখন চেপে ধরলো ফেসবুক তো নাই মানুষ যে আমাকে একদিন বলেছিল ওর নাকি নামটাই এটা, ওটার কোনো পদবি টদবি নেই, সব আছে 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 সব আছে, সেই রাজশেখর পরশুরামের গল্পটার মতো আছে আছে সব আছে সব আছে সব আছে। তা তখন কিন্তু কেউ বলেননি শ্রী সুমন চট্টোপাধ্যায় অনুগ্রহ করে ওই চট্টোপাধ্যায়ের পদবিটা তুলে দিয়ে তারপরে এই গানটা করুন। আমি যখন কবির সুমন হলাম তখন কি গুঁসা, তখন কি গুঁসা রে বাবা। অথচ এমন একটা নাম নিলাম যেখানে ধর্মের কোনো নাম গন্ধ নেই। সুমন আমার বাবা মার দেয়া নাম, আইনত সেটা সারনেম, আমার সারনেম, আমার পাসপোর্টে লেখা, আমার ভোটার আইডিতে লেখা, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, সর্বত্র আমার ইনকাম ট্যাক্স ফাইলে আছে সারনেম সুমন। আমার খুব কষ্ট হয়, আমার কোনো ইয়ে নেই, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, এটা বানালে তার সুমন পদবিটা হারিয়ে যাবে, মানে আমি বললাম মানে সুমন পদবিটা হারিয়ে গেল। খেয়াল করুন কী করা যাবে, তো একটু বুদ্ধি দেবে না। আচ্ছা, এবার একটা কবির নামটা আমি নিয়েছি ফার্স্ট নেম, পদবিটা আমার বাবা মার দেয়া নাম সুমন, কবির সুমন, আর কবির হলো আমার নিজেকে দেয়া নাম। তো এটা তো আমি করেছি, আমি তো লেনিনের নাম ভ্লাদিমির ইলিচ লেনিনকে আমি পরন্তু উপায়ান্তর নিরুদ্বেগ এরকম কোনো নামে তো ভূষিত করিনি। বা ধরুন ফ্রিডরিখ এঙ্গেলস, তাকে তো আমি ফলবৎ জলবং বিস্তরং এরকম কোনো নামে তো আমি তাকে অভিহিত করছি না। বা ধরুন মানে কার্ল মার্কস, তাকে আমি কালু গোয়েন্দা এই নামে তো আমি ডাকছি না, আমি মশাই আমার নামটা পাল্টাচ্ছি। তাতে যে কার কী অসুবিধে, বিশেষ করে যারা নিজেদের মার্কসিস্ট আর প্রগতিশীল বলেন আর কমিউনিস্ট বলেন ঠিক বুঝতে পারি না। এই পর্যন্ত মনে রাখবেন তাহলে মাননীয় বন্ধুরা, আমরা তৃণমূলরা কিন্তু শান্ত থাকছি। আমাদের দলনেত্রী সেরে উঠবেন শিগগিরই, আমরা সকলেই চাইছি, এবং শুধু আমরা না, আরও অনেকে চাইছে, মনে রাখবেন আরও অনেকে চাইছে। এই ফেসবুক করাওয়ালাদের, ফেসবুকওয়ালা আগে ছিল অর্কুটওয়ালা, হোয়াটসঅ্যাপওয়ালা, ওদের অত সিরিয়াসলি নেবেন না। যারা সত্যি সত্যি কাজের লোক তারা ফেসবুক করার সময় পান না, আমাদের দেশের সাধারণ মানুষ, তাদের সব ইন্টারনেটও নেই। কাজেই আমরা শান্ত থাকব, মাথা গরম করব না। আমাদের নামে ওরা গালাগাল দেবে, এই হলো বলে নির্ঘাত দেবে গালাগাল, আমায় দেখলেই গালাগাল দেবে, দিক চুপচাপ। আপনারাও সকলে শান্ত থাকবেন, কিছুতেই বিচলিত হবেন না। যে উদ্বেগটা আছে আমাদের দলনেত্রীর জন্য একটু মনের মধ্যে রেখে দিন, আপনারা প্রার্থনা করুন। আমরা সবাই চাই, আমাদের ইচ্ছের জোর আছে, মমতা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন এবং অ্যাকশনে নামবেন। আবার আমরা সকলে তার সঙ্গে আছি। ভালো থাকবেন সকলে। আমি মাঝে মাঝেই উঁকি মেরে যাব, দরকার। জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা তাড়াতাড়ি সেরে উঠুন, তাড়াতাড়ি সেরে উঠুন। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই রূপে, এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও গো মা, তুমি কি সুন্দর না বাংলা গান, কি সুন্দর। ও গো মা, তোমায় দেখে দেখে আঁখি না পিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা, এই বাংলাটাকে ধ্বংস করতে চাইছে বিজেপি এবং তাদের শ্যাঙাতরা, সিপিএম, কংগ্রেস। না, ন পাসা রান, যাবে না, যাবে না। জয় বাংলা, জয় মমতা, সকলের জয় হোক, শুভ বুদ্ধির জয় হোক, ভারত আত্মার জয় হোক। ভারত আত্মা এদের চেনে না। চললাম সকলে, ভালো থাকবে।